স্বাগতম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি নটরডেম কালচারাল ক্লাব আয়োজিত আমাদের করোনাকালীন বিশেষ আয়োজন প্রাণের আবাহনে অভয় বাজে হৃদয় মাঝের তৃতীয় পর্বে। আপনাদের সাথে আছি আমি বর্তমান প্যানেলের আহনাফ ফারহান, ভাইস প্রেসিডেন্ট পাবলিকেশন। আর কতদিন এই বন্দি জীবন, ঠিক এই প্রশ্নটি বুকে গেঁথে কোয়ারেন্টাইনে আমরা কাটাচ্ছি আজ প্রায় শতাধিক দিবস। এই কোয়ারেন্টাইনের মধ্যে আপনাদের মুখে কিছুটা হাসি ফোটানোর জন্য আমাদের এই আয়োজন। আজকে আমাদের সাথে তিনজন অতিথি থাকবেন, তাদের সাথে হবে নানা ধরনের কথা, তাদের সাথে মজা করা হবে। তো প্রথমেই আমি বলতে চাই আমাদের সাথে প্রথম অতিথি হিসাবে আছে নটরডেম কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট হেড অফ বাংলা, মিসেস মার্লিন ক্লারা পিনেরো ম্যাডাম। তার সাথে আছেন নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন এবং ফর্মার প্রিন্সিপাল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ব্রাদার লিও জেমস পেরেরা সিএসসি। এবং তার সাথে আমাদের আরেকজন অতিথি আছেন বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিট এসিএসআইপি বোর্ড অফ ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশনের স্পেশালিস্ট অফ এক্সাম এন্ড ইভ্যালুয়েশন মিস্টার আহমেদ ওবায়দুল সাত্তার ভূঁইয়া স্যার। স্যার বা ম্যাডাম কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ম্যাডাম ভালোই আছি, চলছে কোয়ারেন্টাইনের মধ্যে। ব্রাদার লিও ভালো আছেন? হ্যাঁ ভালো। সবার সাথে মিলেমিশে অন্যভাবে ভালো থাকার চেষ্টা করছি। স্যার ওবায়দুল সাত্তার, আপনার দিন কেমন কাটছে আসলে? স্যার আপনার মাইকটা যদি আনমিউট করে নিন। মাইক এখন ঠিক আছে? জি স্যার। আছি, আল্লাহর রহমতে ভালো আছি। বাসায় থাকি সব সময়। এখন আমাদের অফিসে কাজকর্ম সবই আমরা অনলাইনে করছি আর জি স্যার। তাহলে আজকে দেরি না করে আমাদের অনুষ্ঠান শুরু করা যাক। প্রথমে আমার মার্লিন ম্যাডামের কাছে প্রশ্ন। ম্যাডাম অনেক জলি মাইন্ডের একজন টিচার, জানি ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করেন। তো ম্যাডাম, এই যে কোয়ারেন্টাইনে অনেকে অনেক বিশেষ অভিজ্ঞতা অর্জন করছে, জানতাম আপনি অনেক রান্না বান্না করতে পছন্দ করেন। তো এই কোয়ারেন্টাইনে নতুন নতুন কি রেসিপি শিখেছেন বা ফ্যামিলির সাথে কিভাবে আপনার সময়টা কাটছে? ফারহান, আমি ঘোরাঘুরি পছন্দ করি, আমি প্রচুর মানুষের মধ্যে থাকতে অভ্যস্ত, এটা একটা কথা বটে, কিন্তু আমি আবার খুব নির্জন পরিবেশেও থাকতে পারি। আমি বড় হয়েছি চিটাগাং জামাল খান সেন্ট মেরি স্কুলে, ওখানে পাহাড়ের উপরে। এত বছর থেকেও চাটগাঁয়া ভাষা শিখতে পারিনি, কারণ প্রতিবেশী কেউ চাটগাঁয়া বলার মতো ছিল না। তো আমি সেজন্য ওই অ্যাডজাস্ট করে নিতে পারি, কিন্তু এবার একটু কষ্ট হচ্ছে আসলে। হ্যাঁ, নিজে বের হই না এক কথা, আর বের হওয়া নিষেধ আরেক কথা। নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ বেশি। তো হ্যাঁ, রান্না বান্না আমার খুব ভালো লাগে, আমার হবি রান্না করা আর বই পড়া। রান্না করতে তো ভালো লাগে প্রথম দিকে বেশ কিছু, এখন তো আমি বলি আলাদিনের চেরাগ, ইউটিউব যে কোনো কিছু সার্চ দিলে রেসিপি চলে আসে। একদম যারা আনাড়ি তারাও পাকা রাঁধুনির মতন ভালো রাঁধতে পারে। আর আমি আমার কথা বলি, আমি প্রথম রান্নার বই কিনেছিলাম ওই বলি খেলার মাঠ থেকে, চিটাগাং লাল দিঘির ময়দানে বলি খেলার মাঠে, সেখান থেকে একটা পাক প্রণালী বই কিনেছিলাম, এবং ক্লাস 6-এ থাকতে মুরগ পোলাও রান্না করতে শিখেছিলাম। তখন বয়স খুব কম, তারপর তো রান্নার প্রতি ইন্টারেস্টটা কখন থেকে বুঝো। তো এর মধ্যে ভালো ভালো রেসিপি করছিলাম, সবাই খুব আনন্দ পাচ্ছিল। আমার ছেলে মাত্র 4 মাস আগে বিয়ে করেছে, ভ্যালেন্টাইন ডেতে। তো এখন আমরা 4 জন আছি, আর গৃহ সহকারী আছে সাথে। কিন্তু মজার বেশ কিছু রেঁধেছি। এরপর কি একটা র্যাশ উঠলো গরমে, আগুনের কাছে যেতে পারছিলাম না। একটা জিনিস পরিকল্পনায় আছে, শাহী সেমাই, এটা করব। আমার রেস্টটা একটু কমে গেলেই এটা মনে মনে খুব ইচ্ছা আছে। নিচে এক স্তর থাকবে সেমাই, মাঝখানে সুন্দর ক্রিম, তারপরে আবার সেমাই। যদিও ডায়াবেটিস আছে তাতে কি,
মাঝে মাঝে খেলে তাহলে কিছু হয় না। হ্যাঁ, তাহলে ম্যাডাম অপেক্ষায় থাকবো কোয়ারেন্টাইন শেষে যেন খেতে পারি। আচ্ছা। জি ম্যাডাম, হ্যাঁ, তাহলে এরপরে আমরা কোশ্চেনে চলে যাই ব্রাদার লিওর কাছে। ব্রাদার লিও, আপনি তো দীর্ঘ কয়েক বছর যাবতই ধরেন ক্যাম্পাস দেখে এসেছেন, স্টুডেন্টে ভরা, স্টুডেন্টদের সাথে আপনার আনাগোনা ছিল। কিন্তু এই যে দীর্ঘ আমরা 3 মাস 3.5 মাস বাসার মধ্যে কাটাচ্ছি বা আপনি ক্যাম্পাসে কাটাচ্ছেন কোনো স্টুডেন্ট ছাড়া, সেই অনুভূতিটা কি আমরা একটু জানতে চাই আসলে। আহ, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু কাজ করি, এই স্কুলে, কলেজে এবং এখন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে চলাচল, পদচারণা। আর 18ই মার্চ থেকে এই সুযোগটা থেকে আহ, বলা যেতে পারে একটা জোর করেই আমাকে এবং আমাদের বঞ্চিত করা হচ্ছে। মার্নিন ম্যাডামের যেমন বলেছিলেন যে উনি বেশ ঘোরাঘুরি করতে পছন্দ করে, আমি আবার অনেকটা অন্তরীণ মানুষ। আমি সাধারণত ক্যাম্পাসেই থাকি, নিজের কাজ করি। তবে একটা জিনিস যেটা, যে যেহেতু ছাত্রীরা বা স্টুডেন্টরা ক্যাম্পাসে নাই, তাহলে কাজের ধরনটা পাল্টে গেছে। আমি ফেসবুকে মোটামুটি সক্রিয়, যারা নাকি দেখেছে আমি চেষ্টা করেছি ছাত্রছাত্রী এবং ক্যাম্পাসের মধ্যে একটা যোগসূত্র তৈরি করতে। আমাদের ক্যাম্পাসের পুরা আঙ্গিনায় নটরডেম কলেজ, ইউনিভার্সিটি, আমাদের রেসিডেন্ট সব মিলিয়ে যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি, গাছ, ফুল আছে, সেগুলোকে অনলাইনে দিয়ে চেষ্টা করছে একটা যোগসূত্র তৈরি করার জন্য। তবে সেটা হইল যেটা বাস্তব সত্য, যে শিক্ষার্থীদের অনুপস্থিতি সেটা খুব ভালো করে উপলব্ধি করছি। এটার বিকল্প তো আসলে নাই। সঠিক উত্তরটা কি হবে জানি না, তবে চেষ্টা করছি মানিয়ে নিতে। আর আমাদের তো যেহেতু আমরা প্রশাসনিক কাজ যারা করি, আমাদের প্রতিদিনই কিছু সীমিত আকারে অফিস করতে হয়, কিছু কাজ আছে সেগুলো করতে হচ্ছে, আর কিছু কিছু পড়াশোনা করার চেষ্টা করছি। নতুন নতুন বইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে চেষ্টা করছি। তবে একটা জিনিস এখনো যেটা সত্য, যে সেটা হচ্ছে এই শিক্ষার্থীদের অনুপস্থিতির এটা বিকল্প নাই। এখন যদি এরকম হইতো যে এখনই যে আমরা কথা বলতেছি, তারপরেও সামনাসামনি কথা বলা এবং এই যান্ত্রিক ভাবে কথা বলা, এটার অভাবটা থাকে এবং একটা পরিপূরক হয় না। তারপরে হয়তো কিছুটা অভাব পূরণ হয়। তাহলে ওরকমই বলা যাবে আর কি, যে আমি শিক্ষার্থীদের অনুপস্থিতি উপলব্ধি করছি এবং সেটা মিস করছি। ধন্যবাদ ব্রাদার। আমরা সকলে আসলে আশা করি যে একদিন এই করোনা থেকে আমরা মুক্তি পাবো এন্ড সব ক্যাম্পাস আবার স্টুডেন্ট দিয়ে ভরে যাবে, আবার সে নর্মাল লাইফটা আমরা আবার ফিরে পাবো। স্যার, এবার ওবায়দুল সাত্তার স্যারের কাছে আমার প্রশ্ন আছে। জি জি ব্রাদার। না, আমি শুধু একটা যোগ করতে চাই তোমার সাথে এরকম যে আমার মনে হয় আমাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার, যে জীবনটা স্বাভাবিক হবে, তবে আগের মতো হবে কিনা সেটা বলা যাবে না। কারণ আমাদের যে নতুন একটা সাধারণ ভাব আসতেছে, সেটা আগের মতো স্বাভাবিক নাও হতে পারে। আমাদের মনে হয় আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমরা যদি এই নতুন, আমরা একটা ইংরেজিতে এক্সপ্রেশন আছে যে নিউ নর্মাল, এই নিউ নর্মালটার সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। কারণ আমার মনে হয় না আমরা আগের জীবন ব্যবস্থায় ফিরে যেতে পারবো। কারণ এই যে অসুখটা হয়েছে, এটা 1 মাসে, 1 বছরে, 2 বছরে একেবারে শেষ হয়ে যাবে সেটা বলা যাবে না। যদি ওষুধ তৈরি হয়, ভালো, আমরা চিকিৎসা পাবো, কিন্তু আমাদের এই নতুন জীবন ব্যবস্থার সাথেই মানিয়ে নেওয়ার চেষ্টা সবাইকে যার যার অবস্থানে থেকে মনে হয় করতে হবে। সেটা আমার ব্যক্তিগত অভিমত আর কি।
জি জি ব্রাদার, এখন আসলে আমাদেরকে যার যার সৃষ্টিকর্তার কাছে দোয়া করা ছাড়া উপায় নেই আসলে। তো স্যার ওবায়দুল সাত্তার স্যার, আপনার কাছে আমার কোশ্চেন হলো, আপনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন, কোন জিনিস আপনাকে মোটিভেশন স্পিকার বা হোমিওপ্যাথি চর্চা করতে উদ্বুদ্ধ করেছে? ধন্যবাদ ফারহান। আসলে ফিজিক্স আর মেটাফিজিক্সের মধ্যে পার্থক্য খুব বেশি না, কিন্তু ফিজিক্সের আগে মেটা বসাই দিলেই মেটাফিজিক্স হয়ে যায়। তো সেই হিসাবে এটা খুব বেশি দূরের বিষয় না। আমার কাছে যেটা মনে হয় আর কি, সেটা হচ্ছে যে আসলে পদার্থবিজ্ঞান বলেন অথবা অন্য যে কোনো সাবজেক্টে বলেন না কেন, আমরা যদি আমি যে বিষয়টা পড়ি সেটাকে আমি মন দিয়ে পড়ি, সেটাকে আমি ধারণ করার চেষ্টা করি, তার মাধ্যমে আমাদের যেই মেন্টাল ক্লিয়ারিটিটা তৈরি হয়, সেই মেন্টাল ক্লিয়ারিটিটার কারণে আমরা অন্য যে কোনো বিষয়তেই কিন্তু আমাদের পারসিভ করার ক্ষমতা, আমাদের বিষয়টাকে গ্রহণ করার যে ক্ষমতা, সেটা বৃদ্ধি পায়। তো আর মোটিভেশনের বিষয়টাতে আসলে আমি যখন প্রথম শিক্ষকতায় প্রবেশ করি, আমরা হচ্ছে 96 সালে শিক্ষকতায় প্রবেশ করি। তো সেখান থেকে, সেই সময়টা থেকে আমি দেখছি যে আসলে আমাদের শিক্ষার্থীদের যে পড়াশোনা, সে পড়াশোনার পাশাপাশি আমরা যদি তাদেরকে মোটিভেশন দিতে পারি, তাদেরকে যদি বিষয়টাতে উদ্যমী করতে পারি, তাহলে দেখা যায় যে তারা অনেক বেশি সক্রিয় হয়। সেই বিবেচনা থেকে এই মোটিভেশনের প্রতি একটা আলাদা আমার অ্যাফিনিটি আছে। আর একটা বিষয় আমি সবসময় বলি আর কি, যে আমাদের যে স্বাধীনতা সংগ্রামের কথা যদি আমরা ভাবি, তাহলে আজকে যখন আমি পিছন দিকে ফিরত তাকাই, তখন আমার কাছে মনে হয় যে আসলে এই স্বাধীনতা যুদ্ধে যে আমরা জয়লাভ করেছি, এটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার। কারণ সে সময় আমাদের হাতে ট্রেন্ড আর্মি ছিল না, আমাদের সমরাস্ত্র ছিল না, আমাদের যুদ্ধ জাহাজ ছিল না, শুধুমাত্র আমাদের বুকে একটা বল ছিল। এবং আমাদের জন্য আমাদের যিনি জাতির পিতা, তিনি আমাদের একটা মোটিভেশনাল স্পিচ দিয়েছিলেন। সেই থেকে আমাদের স্বপ্ন যে আমাদের একটা স্বাধীন দেশ হবে, আমাদের একটা স্বনির্ভর দেশ হবে। সেই মোটিভেশনের কারণে কিন্তু আমরা আমাদের বুকে রক্ত দিয়েছি, আমরা এটা স্বাধীন দেশ অর্জন করেছি। আসলে মোটিভেশন হচ্ছে এমন একটা বিষয় যা যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে দেখা যায় অনেক অসাধ্য সাধন করা সম্ভব হয়। এবং আমরা এখন যে বর্তমান যে সময়টা অতিক্রম করছি, এই সময়টার মধ্যে কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তিই হচ্ছে আমাদের এই মোটিভেশন। তো আমি মনে করি যে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে থেকে শুরু করে আমাদের আশেপাশে যারা আছে, সবাই যদি আমরা মোটিভেটেড ফিল না করি, তাহলে এখন যে করোনা ভাইরাস পরিস্থিতি, এটা তো একটা বাস্তবতা। এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। সুতরাং মোটিভেশন ছাড়া এখানে উপায় নেই। আর হোমিওপ্যাথিতে আসার বিষয়টা বেশ লম্বা। আমি আসলে আমাদের কিছু পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে আমার দাদা এক সময় হোমিওপ্যাথি চর্চা করতেন। সেই হিসাবে আব্বাও কিছুটা ঘরোয়া চর্চা করতেন। পরবর্তীতে দেখা গেল যে বিভিন্ন সময় আমি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। তো সেগুলিকে মিট আপ করার জন্য যখন দেখা গেল যে কনভেনশনাল মেডিসিন, এলোপ্যাথি মেডিসিনে কোনো চিকিৎসা পাচ্ছি না, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে অন্য আরেকজনের কাছে প্রত্যাশা করার চেয়ে নিজেই বরং নিজের মেধাকে সর্বোচ্চ ব্যবহার করে যদি এটাতে কাজ করা যায়, তাহলে নিশ্চয়ই একটা ভালো কাজ করা যায়। আমি প্রায় 22 বছর যাবত এখন হোমিওপ্যাথি চর্চা করি। আর গত 10-12 বছর যাবত মানে মানে যখন আমি চর্চা করতাম, তখনই অনেকে আমাকে প্রশ্ন করতো যে আপনি কি হোমিওপ্যাথি পাশ করেছেন? তো এটাতে আমি বেশ একটু মনে মনে রাগী হলাম। তারপর ভাবলাম যে পাশ করা এমন কি ব্যাপার, পাশও করে ফেলি। তারপর ভর্তি হয়ে পাশও করে ফেললাম আর কি। এখন কোয়ালিফাইড হোমিওপ্যাথ। তো এটার ব্যাপারে আমার একজন শিক্ষক আছেন, তার নাম হচ্ছে প্রফেসর হুজ্জত আলী প্রামাণিক। আমি তার থিসিস স্টুডেন্ট ছিলাম। প্রামাণিক স্যারের বাসায় আমি একদিন গিয়েছিলাম, সেখানে দেখলাম যে তিনি বায়োকেমিকের বই পড়ছেন। তো থিসিস স্টুডেন্ট হিসেবে সাধারণভাবে আমরা যখন আসা যাওয়া করি, তখন কিছুটা ক্লোজনেস তৈরি হয়।
তো সেই হিসাবে দেখা গেল যে আমি একটা কথা বলে ফেললাম যেটা আসলে আমার কথা বলার কথা না এরকম ভাবে। এটা হচ্ছে স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি কি পড়ছেন? স্যার বললো যে আমি বায়োকেমিক বই পড়ছি। তো আমি বললাম যে স্যার আপনি তো ফিজিক্সের মানুষ, আপনি বুঝেন। তা আমার শিক্ষককে তো এইভাবে আমার প্রশ্ন করার কথা না। কিন্তু স্যার যে আমাকে একটা অসাধারণ উত্তর দিয়েছেন সেটা কিন্তু আমার সারা জীবনের পাথেয়। তিনি বললেন যে কেন বুঝবো না কেন, প্রথম থেকে পড়ে ফেললেই হলো। এই যে একটা কথা, যে প্রথম থেকে পড়ে ফেললেই হলো, এই একটা অসাধারণ কথা আমার কিন্তু সারা জীবনের পাথেয়। এবং স্যারের ওই কথার উপর ভিত্তি করেই কিন্তু আমি ফিজিক্সে পাশ করার পরে আবার হোমিওপ্যাথিতে ভর্তি হয়ে সেটাও পাশ করে ফেলেছি। তো আমার মনে হয় আর কি যে আসলে আমাদের যারা শিক্ষাগুরু আছেন তাদের মানে স্যার হয়তো মনেও নাই যে স্যার এরকম একটা কথা বলেছিলেন, কিন্তু তাদের মুখ থেকে বের হওয়া এক একটা কথা আসলে আমাদের জন্য অনেক বড় পাথেয় হয়ে যায়। এভাবেই আমার হোমিওপ্যাথি চর্চা আর কি। তা আল্লাহর রহমতে এখন বেশ ভালোই চর্চা করছি, উপকারও পাচ্ছি, মানুষজন উপকার পাচ্ছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ফারহানের মাইকটা মিউট। ধন্যবাদ সাত্তার স্যারকে। আমরা আমরা আশা করি এই পর্বে আরো অনেক মোটিভেশন পেয়ে যাবো আপনাদের থেকে। তো এইবার এসে যাক আমাদের এক্স প্যানেলের প্রেসিডেন্ট সাত্বিক বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের মাঝে একটি গান পরিবেশন করবেন, তিনি নজরুল সঙ্গীত করবেন একটি প্রেম বিষয়। আমরা তার কাছ থেকে গানটি শুনে আসি। নমস্কার, আমি সাত্বিক বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের সামনে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করব। মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে ফিরিয়া আসিবে খেলিবে আবার ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে আজও আসিলে না হয় মরু শ্রুর লিপি বনের বিভোগী দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পাই মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজ পিয়া পিয়া সুরে মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজ পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রহিনু
এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে। ধন্যবাদ। ধন্যবাদ সাত্বিক ভাইকে আহ, এই পরিবেশনার জন্য। আমরা আমাদের সেকেন্ড রাউন্ডে চলে যাই। এবার আমরা ব্রাদার লিওর কাছে আমাদের ফার্স্ট প্রশ্ন থাকবে। ব্রাদার লিও, এই যে আপনি আপনার জীবনে ডিসিপ্লিনে অনেক স্ট্রিক্ট ছিলেন, যেমন আমিও সেন্ট জোসেফে ছিলাম, আপনি আমার সময় প্রিন্সিপাল ছিলেন। তো যখন প্রিন্সিপাল ছিলেন তখনও সেন্ট জোসেফের ডিসিপ্লিন নিয়ে অনেক স্ট্রিক্ট ছিলেন, কিন্তু আমরা আসলে আপনার লাইফ নিয়ে জানতে চাই, আপনি যখন স্কুল বা কলেজে ছিলেন তখনকার ডিসিপ্লিনটা কেমন ছিল, বা আপনি নিজে কতটুকু দুষ্টুমি করতেন বা চঞ্চল ছিলেন সেটা যদি আমাদেরকে বলতেন। প্রশ্নটা খুব সহজ, তবে উত্তরটা মনে হয় খুব কঠিন। আচ্ছা, এই কথার উত্তর বলতে আমাকে মনে হয় আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে। আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, তাই তুলনামূলকভাবে কমপক্ষে আমাদের সময়ে গ্রামের ছেলে মেয়েরা মনে হয় একটু বলবো না খুব বাধ্য ছিল, তবে দুষ্টামিতে এত পটু ছিল না, সেটা একটা বিষয় থাকতে পারে। আর পারিবারিকভাবে আমি যেভাবে বেড়ে উঠেছি সেটাও একটা ভূমিকা রেখেছে, যে পরিবার থেকেই আমি অনেকটা কম কথা বলার মানুষ, কম চঞ্চল, ধীর স্থির থাকতে পছন্দ করি। তাই সেই হিসেবে আমার ব্যক্তিগত জীবন ডিসিপ্লিন নিয়ে বড় কোনো সমস্যা নেই। তবে আমার মনে পড়ে আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন কোন একটা কারণে শিক্ষকের হাতে আমাকে ব্যত্যাঘাত পেতে হয়েছিল। তা সেই হিসাবে আমার তেমন সুস্পষ্ট কোনো অভিজ্ঞতা নাই যে আমার ডিসিপ্লিন সংক্রান্ত কোনো ঝামেলা পোহাতে হয়েছে কিনা। আর আরেকটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে একটু ভীত স্বভাবের ছিলাম, হয়তোবা সেই কারণেই যখন নাকি শিক্ষকতা জীবনে আসছি, ছেলে মেয়েদের সাথে ওঠা বসা করতে চেষ্টা করেছি। আর আমার একটা চিন্তা যেটা কাজ করেছে, যে আমি যেহেতু যে ধরনের পটভূমি থেকে আসছি, যে ধরনের চিন্তা করি, সেই চিন্তা আমি মনে করতেছিলাম যে শিক্ষার্থীদের জীবনে বেড়ে ওঠার জন্য সবকিছুর পাশাপাশি আমার মনে হয় এই শৃঙ্খলা বোধ বড় একটা ভূমিকা পালন করতে পারে। আমি সেটা জানতাম। ফারহান যেটা বলেছো যে আমি সেন্ট গ্রেগরিতে কাজ করেছি 7 বছর, সেন্ট জোসেফে 7 বছর, আমার একটা ওই ধরনের প্রতিচ্ছবি আছে শিক্ষার্থীদের কাছে, এমনকি প্যারেন্টসদের কাছেও, যে আমি মনে হয় স্বভাবে একটু কড়া, কথায়ও একটু কাঠখোট্টার মতো মানুষ বলা যেতে পারে আর কি। তো সেই হিসেবে আমার নিজের জীবনের অভিজ্ঞতাটা এরকম যে আমার তেমন কোনো সমস্যা পোহাতে হয়নি, যেহেতু একটু পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছিল। আর কিন্তু আমি কাজ করতে এসে আমার মনে হয় এই ক্ষেত্রতে আমি কখনো কম্প্রোমাইজ করি নাই, যে শৃঙ্খলার বাইরে কোনো কিছু করার সুযোগ থাকা উচিত। তবে একটা জিনিস যেটা ফারহান এবং অন্য, জানি না ফেসবুকে কেউ শুনতেছে কিনা, যে যারা আমাকে স্কুলে দেখেছে, স্কুলে আমার ভূমিকা প্রশাসক হিসাবে বা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে অনেকটা ভিন্ন। কারণ তোমাদের সাথে যেভাবে কাজ করতে হয়েছে সেই সুযোগটা বিশ্ববিদ্যালয়ে কম। তাই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আমার পরিচয় পেয়েছে তারা হয়তো বা ভাববে যে আমি অন্যেরা যা বলে আমি করা মানুষ না। তবে কিছু কিছু ক্ষেত্রে কেউ অভিজ্ঞতা অর্জন করেছে। আমি জানি না তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি কিনা, কিন্তু আমার আঙ্গিনাটা এরকম যে জীবনে চলার পথে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেক সময় নিজেকে খাপ খাওয়াতে হয় নিজের কাজ করার স্বচ্ছন্দের জন্য এবং
যাদের জন্য, যাদের সাথে কাজ করি তাদের ভালোর জন্য। ধন্যবাদ ব্রাদার। আসলে এটা সত্যি, আমাদের লাইফে ডিসিপ্লিন খুবই দরকার। ডিসিপ্লিন ছাড়া আসলে মানুষ লাইফে সাকসেসফুল হওয়া অনেক কঠিন হয়ে যায়। স্যার, এরপরে আমার প্রশ্ন যাবে ওবায়দুল সাত্তার স্যারের কাছে। স্যার, আপনি তো একজন প্রাক্তন নটরডেমিয়ান। তো অ্যাজ আ নটরডেমিয়ান আমার প্রশ্ন হচ্ছে, আপনি 86 ব্যাচে ছিলেন, তো কলেজ লাইফে আপনি কোনো পানিশমেন্ট পেয়েছেন? এবং যদি পেয়ে থাকেন সেটা কেন পেয়েছেন? হ্যাঁ, খুব মজার প্রশ্ন আর কি। আমার মনে হয় যে নর্ডেম আর পানিশমেন্ট এই দুটো বোধহয় সমর্থক। নর্ডেমের ছাত্র পানিশমেন্ট পায় না, এটা বোধহয় খুব স্বাভাবিক না আর কি বিষয়টা। তো সেই হিসাবে আমাদেরও কিছু পানিশমেন্ট, আমার একটা পানিশমেন্টের অভিজ্ঞতা আছে। আমার বাসা ছিল ওই সময়টাতে মোহাম্মদপুরে। তো রাত দেখা যেত যে আমাদের ওই রাস্তায় অনেকখানি সময় চলে যেত। আর প্রথম থেকেই আমার প্যারেন্টস, বাবা মা, তারা আমাকে খুব সতর্ক করে দিয়েছিলেন যে এটা কিন্তু নর্ডেম কলেজ, কিন্তু নর্ডেমে পড়িস, সাবধানে থাকবি, বের করে দেবে। তেমনি সেই নিয়ে সবসময় ভীতই থাকতাম। তো একদিন হলো এরকম যে আমাদের এই টিফিন আওয়ারের পরে, দুপুরবেলা খাবার বিরতির পরে আমরা প্র্যাকটিক্যাল ছিল জুলজি। জুলজি প্র্যাকটিক্যালটা ছিল, প্র্যাকটিক্যাল ল্যাবটা ছিল হচ্ছে আমাদের মেইন বিল্ডিং এর দোতলার সম্ভবত পূর্ব দিকে। তো দোতলার যে ফ্লোরটা সেটা বেশ মসৃণ ছিল, স্লিপারি ছিল। তো আমরা বেশ কিছু বন্ধু বান্ধব সেখানে একটু দূর থেকে এসে লাফ দিয়ে পড়ছিলাম, আর বেশ অনেকখানি জায়গা স্কেট করে যাচ্ছিলাম। এটা বেশ একটা আনন্দের সাথে আমরা মজা করছিলাম, মাঝখানে যে সময়টা সেটা পার করছিলাম। তো এরকম ভাবে একজন একজনকে করছিলাম। এর মধ্যে আমি যখন লাফ দিয়ে পড়ে স্কিপ করা শুরু করলাম, সেই সময় দেখলাম, মানে ওই সময় তার আমার নিজের গতির উপর কোনো কন্ট্রোল ছিল না। ওই সময় যতক্ষণে গিয়ে ফ্রিকশন শেষ হবে তারপরে আমি থামবো, এরকম একটা অবস্থা। তখন দেখলাম যে সিঁড়ি দিয়ে উঠছেন ডগ, ডাইরেক্টর অফ গাইডেন্স, জ্যোতি স্যার। খুবই একটা অসহায় অবস্থায় থাকলাম। মানে আমার কিছু করার নেই আর কি। স্যার দেখছেন যে আমি এভাবে স্লিপ করছি, আর আমি নিজেকে থামানোর কোনো উপায় নেই আর কি, আমি এভাবেই যাচ্ছি। তো স্যার আমার দিকে তাকিয়ে খুব গম্ভীর ভাবে বললেন, ইউ বয়, কাম উইথ মি। বলে ডাইরেক্টর অফ গাইডেন্সের যে রুম সেখানে নিয়ে গেলেন। তো সেখানে আগে থেকে দুজন গার্ডিয়ান বসা ছিলেন। তো স্যারকে তাদের সাথে কথাবার্তা বলা শুরু করলেন। এরকমভাবে 15 মিনিট আমি দাঁড়িয়ে থাকলাম। মনে হলো যেন আমি যে আছি স্যার সেটা ভুলেই গেছে। তো 15-20 মিনিট পর স্যার আমার দিকে তাকালেন, তোমাকে কি জন্য যেন আমি ডেকেছিলাম? তো আমি আবার বললাম যে স্যার এই এরকম আমি স্কেট করছিলাম সেজন্য। ও আচ্ছা। তো স্যার পিছন দিকে ফিরলেন, ফিরে তার যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের মধ্যে থেকে খটখট খটখট করে আমার জন্য একটা স্লিপ বের করলেন। স্লিপ বের করে সেটার মধ্যে কিছু একটা লিখলেন। আমাকে বললেন যে তুমি কালকে একটা প্রেয়ার নিয়ে আসবে, যে একটা ডিসিপ্লিনের বাইরে একটা কাজ করেছো তুমি, ভবিষ্যতে আর এই ধরনের কাজ তুমি করবে না, তোমার প্যারেন্টসদেরকে দিয়ে সিগনেচার করে নিয়ে আসবে। তো সেই অনুসারে দূরে দূরে বক্ষে আসলাম। এখন আমার বন্ধু বান্ধব, ফার্স্ট ইয়ারে পড়ি আমি, বন্ধু বান্ধবদেরকে বললাম, তারা তো বললো যে তুই তো গেছিস, তোর তো নর্ডেমের কলেজে আর পড়া হলো না। তো বাসায় গেলাম, বাসায় যে এখন তো এটা দিতেই হবে। শেষ পর্যন্ত আব্বাকে তো বলার সাহস নেই, আম্মাকে বললাম যে আম্মা এই ব্যাপার, এখন একটু একটু সিগনেচার করে দিতে হয়। আম্মা তো সাথে সাথে একেবারে, আম্মা এমনিতেই আমাদের সবাইকে নিয়ে খুব টেনশন করে, তো সাংঘাতিক টেনশনে পড়ে গেলেন। হ্যাঁ, তুই এটা কি কাজ কাজ করেছিস, এই ধরনের একটা কাজ করা কি তোর ঠিক হইলো? তুই জানিস এটা নর্ডেম কলেজ, এখন তো আর তোকে রাখবে না, তোকে তখন বের করে দিবে। আমি বললাম যা ঠিক আছে, এখন তাকে একটা দিতে বলছে, দেই তো, তারপর দেখা যায়। তারপর দিলাম, তার একটা লিখলাম, লিখে পরের দিন নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আবার স্যারের সাথে দেখা করব, স্যারকে পাই না বেশ
কয়েকবারের চেষ্টায় স্যারের সাথে দেখা হলো, তারপরে স্যার সেটা রিসিভ করলেন, তারপরে আচ্ছা ঠিক আছে ভবিষ্যতে আর এরকম করবে না। তো সে মানে ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো একটা অবস্থা আর কি, এক বিশাল বিপদ থেকে বেঁচে গেলাম আর কি, এরকম ভাবে আর কি। আর এমনি যে আমরা যে আমাদের নর্ডেম থাকা অবস্থায় যে আমাদের জীবনটা ছিল, সেটা তো একরকম মানে প্রচন্ড চাপের মধ্যে আর কি। সকাল থেকে একেবারে বিকাল 5:30 পর্যন্ত আমাদের প্র্যাকটিক্যাল। তো এর মধ্যে আসলে দুষ্টামি করার খুব বেশি সুযোগ ছিল না। যা একটা দুষ্টামি করেছিলাম তার জন্য যে একটা পত্রাঘাতের কারণে পরবর্তীতে খুবই সতর্ক ছিলাম আর কি, এরপরে আর পানিশমেন্ট খেতে হয়নি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনাকে। আসলে নটরডেম লাইফটা এমনই যে কোনো পানিশমেন্ট না পেলে আসলে লাইফটা ফুলফিল হয় না। তো সেই সাথে আমি মার্লিন ম্যাডামের কাছে চলে যাব। মার্লিন ম্যাডামের স্কুল বা কলেজের একটু মজার কাহিনী জানতে চাবো আমরা। ম্যাডাম, আপনার কি লাইফে এমন কোনো ঘটনা আছে, ধরেন ক্লাস মিস দিয়ে কোনো ফাংশনে যাওয়া ফ্রেন্ডের সাথে, এবং আপনি পরে ওইটা নিয়ে কখনো রিগ্রেট করেনি যে না এটা আমি একটা ভালো ডিসিশন নিয়েছি আজকে ক্লাসটা করিনি, এমন কোনো কি ঘটনা আছে আপনার? আমি ক্লাস মিস সহজে দিতাম না। প্রাইমারিতে আমি যে 2 বছর অসুস্থ ছিলাম নানাভাবে, সেটা ছাড়া সব বছর উপস্থিতির পুরস্কারটা পেয়েছি কিন্তু প্রাইমারিতে। স্কুলে, সেন্ট মেরি স্কুলে এটা প্রচলিত ছিল। তো আমার অভ্যাস ছিল নিয়মিত ক্লাসে যাওয়ার, সেটা গেছে। আর মাস্টার্সে গিয়ে কিন্তু আমি একদিন ক্লাস মিস দিয়েছিলাম। আমি চিটাগাং ইউনিভার্সিটির ছাত্রী। চিটাগাং ইউনিভার্সিটি, কিন্তু আমি দুষ্টামি করে বলতাম উচ্চ শিক্ষার্থে মফস্বল যাত্রা। মানুষ তখন দিত উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা, কারণ খুব কম মানুষই বিদেশ যেতে পারত তখন। তখন তখন বলছি, এখানে কিন্তু আমাদের আজকে যে আরেকজন গেস্ট আছেন, উনি দেখলাম আমার চেয়ে 2 বছরের জুনিয়র, আমি 84 ইন্টারমিডিয়েট। হ্যাঁ, তো তখন উচ্চ শিক্ষার্থী বিদেশ যাত্রা ছবি দিত পেপারে, কেউ বিদেশে পড়তে গেলে, তাই না? হ্যাঁ, তো আমরা মফস্বলে যেতাম। সেই বাসা থেকে রেল স্টেশন থেকে শাটল ট্রেন নিয়ে এখন একটা সিনেমাও হয়েছে। শাটল ট্রেন 1 ঘন্টার জার্নি করে গিয়ে আবার ভিতরে বাসে অথবা রিক্সায় যেতে হতো। 13 মাইল, 13 কিলোমিটার না, 13 মাইল ডেইলি যাওয়া আসা করতে হতো, টায়ার্ডও লাগতো। তো যাই হোক, আমি কিন্তু আমার 86% অ্যাটেন্ডেন্স ছিল মাস্টার্স, যেটা অফিসের লোকেরা বলছে এটা কে লিখেছে। আমি বললাম অফিসে বসে কে লিখেছে আমি তো জানি না, কারণ আমি তো ক্লাস করেছি, আপনারা দেখেন নাই। বলে আসে তো আপা অনেকে, শুক্র শনিবারও আসে, কিন্তু ক্লাসে তো ঢুকে না। তো যাই হোক, আমার অ্যাটেন্ডেন্স খুব ভালো ছিল এত দূর জার্নি করেও। কিন্তু ওই শিক্ষা সাংস্কৃতিক সপ্তাহের সময় আমি একদিন আহ 2 বান্ধবীকে বললাম চল একটু শামসুন্নাহার হলে যাই, নতুন হলে যাই, একটা কম্পিটিশন দেখবো। আমি কোনোদিন দেখিনি, ধারাবাহিক গল্প বলা, এটা কেমন বিষয়। তুই ক্লাস বাদ দিয়ে যাবি? বলছি চল না প্লিজ। তো গিয়েছি, দেখলাম কিরকম হয়। একজন ম্যাডাম গল্প শুরু করে দিলেন, ক্লু দিলেন। তো 4-5 জন বলে গেল গল্প। ব্র্যাকেটে একটু বলি, তখন কিন্তু আমি মোটামুটি নিয়মিত চিটাগাং এর আজাদিয়ার পূর্বখানে আমার গল্প ছাপে, ছোট গল্পগুলো ছাপা হয়, বেশ ফ্লো ছিল তখন লেখার। তো গল্প শুনছি, মন দিয়ে শুনছি। হঠাৎ বললো এবারের প্রতিযোগী মার্লিন ক্লারা পিল। আমি তো তাজ্জব, আমি তো নাম দেইনি। এখন আমার বান্ধবীরা বলছে এর জন্যই তুমি ক্লাস ফাঁকি দিয়ে আসছো, আমাদের বলো নাই। তো আমার তখন ওদের বোঝানোর সময় নাই, আবার ঘোষণা করতে আমি গেলাম। আর ওই গল্প লেখার অভ্যাস থাকায় আমি সুবিধাটা পেয়েছিলাম, আমি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে চলে গিয়েছি এবং সেকেন্ড হয়েছিলাম। এটা আমাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল আসলে। এর আগে আধুনিক গানে রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট হয়ে গিয়েছি, আর একটা গান বাকি ছিল। আমি নাম দিয়েছিলাম 3টাতে, দেশাত্মবোধকে নাম দিয়েছিলাম, কিন্তু কেউ আমার সাথে
হয়তো শত্রুতা করার জন্য, যাতে এভারেজে মার্কস কমে যায়, সেজন্য এখানে নাম দিয়ে রেখেছিল। আর ক্লাস বাদ দিয়ে তো আমি কোথাও যাব না, সুতরাং এখানে আমার নাম্বারটা কমেই যাবে, এটা বোধহয় ধারণা ছিল। তো জীবনে একবারই ক্লাস ফাঁকি দিয়েছিলাম, তাতে লাভবান হয়েছি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা আসলে এরকম এক্সপেরিয়েন্স শুনতে পারলে নিজেদের খুব মানে চিয়ারফুল লাগে আর কি, এসব আপনার টিচারদের কাছ থেকে এসব ঘটনা শুনতে। না, কিছু তো একটা আমি যখন ছাড়বো, কিছু একটা পাওয়ার জন্য ছাড়তে হবে, সেটা মূল্যায়ন করতে হবে যে আহ, কোনটায় লাভ বেশি, ঠিক না? আর এমন কিছু ক্ষতি ছিল না সেদিন দুটো ক্লাস মিস দিয়ে, এই আর কি। জি জি, ধন্যবাদ ম্যাডাম। আমি এরপরে 3 নম্বর রাউন্ডে চলে যাচ্ছি। 3 নম্বর রাউন্ডে আমার প্রথম প্রশ্ন থাকবে সাত্তার স্যারের কাছে, যে স্যার আপনি তো লাইফে আজ এই সাকসেসের পিছনে আজকে এই পর্যায়ে এসেছেন, তো আপনি যে লাইফে যত ইন্টারভিউ ফেস করেছেন সেই ইন্টারভিউ ফেসের অভিজ্ঞতাগুলো যদি বলতেন, আপনাকে কি কি আসলে ফেস করতে হয়েছে। ধন্যবাদ ফারহান। আসলে এই যে প্রশ্নটা আর কি, এটা অনেক বড় প্রশ্ন। এই আহ, মানে আমাদের তো সবসময় অনেক ইন্টারভিউ ফেস করতে হয়, তো এতগুলি ইন্টারভিউ আসলে বলা সম্ভব হবে না। তো আমি মনে হয় যেটা আজকের সাথে রিলেটেড হবে সেই রকম একটা ইন্টারভিউর কথা বলি। আমি হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করার পরে ম্যাডামের মতোই চিটাং ইউনিভার্সিটিতে ভর্তি হই পদার্থবিজ্ঞান বিভাগে। তো পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পরেই তো আমাদের প্র্যাকটিক্যালের খুব জোর ছিল। তো নর্ডামের প্র্যাকটিক্যালের কারণে আমার একটা সুবিধা ছিল যে আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম তখন দেখলাম যে অলমোস্ট সব প্র্যাকটিক্যালি আমার ইন্টারমিডিয়েটে থাকা অবস্থাতেই করা আছে। তার মানে এগুলি আসলে আমার জন্য নতুন কিছু না, এগুলি সবই হচ্ছে আমার আগেরই জানা। কিছু নতুন ছিল, তাছাড়া আর বাকি সব একরকম আমার প্র্যাকটিসের মধ্যে আগেই ছিল। তো সেটা নর্ডামে পড়ার একটা সুবিধার কারণে। পরবর্তীতে যখন আমি ফার্স্ট ইয়ার ভাইভাতে যখন উপস্থিত হই, সেই সময় আমার একটা মজার অভিজ্ঞতা হয়। তো আমার ঠিক আগে যিনি ছিলেন আমার বন্ধু, তার নামটা উল্লেখ করছি না, তো তিনি গিয়ে প্রপারলি অ্যান্সার করতে পারেনি। এক্সটার্নাল গিয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, হিরণময় স্যার। তো এরপরে আমি যখন যাই তখন আমাকে আমার শিক্ষকরা প্রশ্নগুলি করছিলেন, আমিও ওই ম্যাডামের মতোই আর কি একরকম ক্লাসের ব্যাপারে খুব সিরিয়াস ছিলাম, এবং দেখা যেত যে কখনোই ক্লাস মিস করতাম না। তো সেই হিসাবে একটা ইচ্ছাও ছিল ভালো রেজাল্ট করার। তো সেই হিসাবে একটা ভালো যেন রেজাল্ট হয় সেরকম একটা প্রিপারেশনও ছিল আমার। তো একের পর একের প্রশ্ন করে যাচ্ছিলাম, দেখা যাচ্ছিল যে সবগুলি প্রশ্নই উত্তর দিয়ে যাচ্ছি, সেটা সঠিক উত্তরই দিয়ে যাচ্ছি। এভাবে করতে করতে এক এক পর্যায়ে এসে আমাকে আমাদের যে হিরণময় স্যার ঢাকা ইউনিভার্সিটি, তিনি একটা প্রশ্ন করলেন যে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলো। তো আমি মানে ঠিক মতো বলতে পারছিলাম না। তখন আমার যারা শিক্ষক ছিলেন আমার বিশ্ববিদ্যালয়ে, তারা চাচ্ছিলেন যে আমি যেন উত্তরটা দিতে পারি, কারণ আগের জন্য পারফরমেন্স ভালো ছিল না, এটা বিশ্ববিদ্যালয়ের একটা ইমেজেরও ব্যাপার। তো সেই হিসাবে তারা চাচ্ছিলেন যে আমি যেন পারি। তো তারা বিভিন্ন রকম ভাবে আমাকে লোকমা দিচ্ছিলেন, কিন্তু আমি আসলে লোকমাটা নিতে পারছি না। শেষে আমার স্যার একজন ছিলেন মোবাশ্বের স্যার, তিনি বললেন যে আচ্ছা তুমি বলো তো, আচ্ছা একটা ফিজিক্যাল প্রসেসের জন্য এন্ট্রপি কি হবে। তা আমি বললাম যে স্যার এটা আমি জানি না, তবে আপনি যদি আমাকে সময় দেন আমি চিন্তা করে বলতে পারবো। তো তিনি বললেন যে তুমি কনফিডেন্ট? আমি জি স্যার বলতে পারবো। তো হিরণময় স্যার বললেন যে দেখো, এটা চিন্তা করার ব্যাপার না, এটা জানার ব্যাপার। তুমি যদি জানো তবে তুমি বলতে পারবে, যদি না জানো তাহলে সময় নষ্ট করবে। মানে আমি আবার কনফিডেন্সলি বললাম যে স্যার আপনি যদি আমাকে সময় দেন তবে আমি চিন্তা করে বলতে পারবো। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি সময় নাও, কিন্তু সময় নষ্ট করবে না। আমি জি স্যার। আমি আসলে আই ওয়াজ থিঙ্কিং অ্যালাউড, আমি আসলে যে চিন্তা করছিলাম সেটা জোরে জোরে চিন্তা করছিলাম, যেন আমার স্যাররা শুনতে পান আর কি আমার কথাটা। তা আমি চিন্তা মানে আমি বলছিলাম এরকম ভাবে
যে আমরা যদি একটা ফিজিক্যাল প্রসেসকে ভাবি তাহলে সেই প্রসেসের মধ্যে অনেকগুলি রিভার্সিবল প্রসেস থাকবে, অনেকগুলি ইরিভার্সিবল প্রসেস থাকবে। আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রসেসগুলির যদি ভাবি তাহলে রিভার্সিবল প্রসেসের জন্য এনট্রপি কনস্ট্যান্ট থাকবে আর ইরিভার্সিবল প্রসেসের জন্য এনট্রপি ইনক্রিজ করবে। তাহলে আমরা টোটালটাকে যদি আমরা সাম করি তাহলে অ্যাজ এ হোল এনট্রপি ইনক্রিজ করবে, তার মানে একটা ফিজিক্যাল প্রসেসের জন্য এনট্রপি ইনক্রিজ করবে। এইরকম ভাবে যখন আমি উত্তরটা দিয়ে ফেললাম তখন হিরণময় স্যার খুব চমকিত হলেন, আর আমার স্যাররা তো পারলে তখন একরকম দাঁড়িয়ে হাততালি দেন, এরকম একটা অবস্থা। তো তারা সবাই খুব খুশি। সে অবস্থাতে আমার যখন ইন্টারভিউটা শেষ হয়ে গেল, আমি বের হয়ে চলে আসবো, আমি মানে দরজার দিকে চলে আসছি, আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এখন যেতে পারো। আমি প্রায় দরজার সামনে চলে আসছি, তখন হিরণময় স্যার আমাকে পিছন থেকে ডাকলেন, ডেকে বললেন যে এই ছেলে দাঁড়াও। দাঁড়ালাম। কোন কলেজ থেকে পড়াশোনা করেছি? সগৌরবে বললাম নর্ডেন কলেজ থেকে। তিনিও মাথাটা এমন ভাবে ঝুঁকালেন, এরকমই তো হবার কথা। সেটা একটা অসাধারণ অনুভূতি, আর আজকে সেই সুযোগে এই অনুভূতিটা সবার সাথে শেয়ার করলাম। তাছাড়া আরো অনেক ইন্টারভিউর আছে, সেগুলি আসলে অনেক সময় লাগবে। আজকে এটাই থাক। ধন্যবাদ। ধন্যবাদ সাত্তার স্যারকে আমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আমাদের হয়তো আমাদের জীবনের ক্যারিয়ারে কাজে লাগবে জিনিসগুলো। এরপরে স্যার আমি মার্লিন ম্যাডামের কাছে চলে যেতে চাই। মার্লিন ম্যাডাম, আপনার সোডিয়াম থেরাপি অনেক পপুলার, অনেকে কমেন্ট করছে আপনার সোডিয়াম থেরাপি নিয়ে। তো ম্যাডাম, আসলে আমার প্রশ্নটা আসলে নটরডেম কলেজের শিক্ষকতা শুরুতে আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? আমি আগে কোনটার উত্তর দেব, সোডিয়াম থেরাপির না শিক্ষকতার অভিজ্ঞতা? ম্যাডাম, সোডিয়াম থেরাপি আপনি ছোট করে আমাদের সবাইকে একটু জানিয়ে দেন, তারপরে আপনার শিক্ষকতা নিয়ে বলবেন। আচ্ছা, এই সোডিয়াম থেরাপিটা এটা আসলে আমি ওদের মজা করে বলি, আমি একটা ইনজেকশন আবিষ্কার করেছি তোমাদেরকে পড়াতে পড়াতে এই বয়সী ছেলেদের হ্যাঁ জন্য। দোস্ত, সেটা হলো আমি তখন কিছু বাস্তব বিষয় দোস্ত, দিয়ে দোস্ত। ওদেরকে বুঝাই যে সোডিয়াম আলোতে যেমন রং চেনা যায় না, সেরকম ইন্টারমিডিয়েট লেভেলের ছেলেদের যে মানসিক অবস্থা, এই অবস্থায় তারা বিশেষ করে প্রেমের ক্ষেত্রে সঠিক ব্যক্তি নির্বাচন করতে সক্ষম নয়। সোডিয়াম আলোতে যেমন সম্ভব না, এই বয়সের আলোতেও এটা সম্ভব না। আমি আমি অনেকগুলো অভিজ্ঞতায় দেখেছি এই বয়সটায় অনেক ভুল করে, মেয়েরা ভুল করে 7, 8, 9, 10-এ, আর ছেলেরা ভুল করে এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠে। সেজন্যই ওরা যাতে মেন্টালি ডিস্টার্ব না থাকে, মোটামুটি একটু শান্তিতে থাকে, এই ব্যাপারটা ওদের প্রোটেক্ট করার জন্য আমি এই ইনজেকশনটা দিই, সোডিয়াম থেরাপি। এখন এত অল্প কথায় এটা বলা যায় না, খুব গুছিয়ে বললেও 50 মিনিট লাগে। তো ওদেরকে আমি কিন্তু কখনো বলি না যে এটা গোপন রেখো, কাউকে বললো না। তবে বলি, দেখো বারান্দায় আবার ফাদার আছেন কিনা, আজকে ব্রাদারের সামনে বলে ফেললাম। কিন্তু ফাদার আছেন কিনা দেখতে বলি, যে ওনারা তো এভাবে বুঝবেন না, হঠাৎ করে শুনলে ভাববেন ম্যাডাম এগুলো প্রেম বিষয়ক কি বলছেন। তো ওদেরকে বললি না যে তোমরা কাউকে বলো না, কিন্তু কেন জানি ওরা কাউকে বলে না, অন্য গ্রুপকে বলে ম্যাডাম আজকে ইনজেকশন দিচ্ছে, তারা লাভ লাভ ইনজেকশন নাম দিয়েছে। এটা না পাইলে আসলে খারাপ হতো। এবং পুরনো অনেক ছাত্র আমাকে বলে ম্যাডাম আপনার ওই ইনজেকশনের জন্য আসলে অনেক দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। এই আর কি অবস্থা। এই হলো সোডিয়াম থেরাপি। খুব সংক্ষেপে বললাম, এটা মান ক্ষুণ্ণ হলো আমার মনে হয় অনেকটা, সাধারণভাবে বললে যেটা তো হয়নি। ক্লাসে তো ব্রাদার নিজেও যেহেতু শিক্ষক, ক্লাসে আমাদের অনেক মজার মজার অভিজ্ঞতা হয় না ব্রাদার? এক একটা বয়সের স্টুডেন্টদের নিয়ে এক এক রকম। ম্যাডাম, কখনো হ্যাঁ, আপনার ইনজেকশন কখনো মার্কেটিং এর চিন্তা করছেন? মার্কেটিং এর কথা চিন্তা করিনি, কিন্তু ছাত্ররা এখন বলে যে ম্যাডাম আপনি এটা কোথাও লিখে রাখেন, অন্তত আপনি যখন থাকবেন না তখন যেন ওই প্রজন্মরা জানতে পারে। এটা ওরা সিরিয়াসলি বলে আমাকে লিখে রাখতে। আমি দেখি হয়তো লিখবো, জানি না, এই আর কি।
আচ্ছা, আর ক্লাসের ব্যাপারে অনেক মজার মজার অভিজ্ঞতা আছে। কিন্তু একবার হলো কি, সায়েন্স ওয়ানে, যেটা এখন গ্রুপ 7, ফয়সালদের, এই তোমাদের ক্লাসরুম, সেখানে আমি আমি তখনও মিস। সেদিন একটা হলুদ চকলেট কালার এরকম প্রিন্টেড জর্জেট শাড়ি পরে গিয়েছিলাম কলেজে। ঢুকতেই, ক্লাসে ঢুকতেই দেখি বিশাল করে চকটাকে খাড়া করে ধরে বড় বড় করে লেখা, হলুদিয়া পাখি সোনার বরণ। চোখ পড়ে গিয়েছিল বোর্ডে, দেখেছি আমি আমার মুড ধরে রেখে একদম পুরো ক্লাসে পায়চারি করছি, বলছি এই সবাই খাতা বের করো, সব অন্য বই ভিতরে রাখো, আজকে ব্যাকরণ করাবো। এখন ওরা বলছে আজকে সাহিত্য পড়াবেন না ম্যাডাম। আমি বলছি না, মাঝে মাঝে হঠাৎ করেই ব্যাকরণ করাবো, সবাই খাতা বের করো, ক্যাপ্টেন বোর্ড রেডি করো, এগুলো বলে টলে। এই অভিজ্ঞতাটা আমি বলছিলাম আমাদের প্রাক্তন ক্যান্টিনে, টিনের চালওয়ালা যে বিখ্যাত ক্যান্টিন আমাদের ছিল, সেখানে টিচার্স ক্যান্টিনে বসে একদিন বলছি এই কথা। কোনা থেকে নতুন জয়েন করা তোমাদের তিতাস স্যার, তিতাস আমার কলেজে ফার্স্ট ব্যাচের ছাত্র, তিতাস বলে উঠছে, ম্যাডাম আপনি সেদিন লেখাটা পড়েছিলেন? আমি বললাম কেন? বলে আমাদের কত আফসোস, কত প্ল্যান করে লিখেছিলাম, আর ম্যাডাম এটা পড়লেনই না। আমি বললাম তুমি যেমন আজকে জানলা আমি পড়েছিলাম, আমিও আজকে কনফার্ম হলাম যে তুমি আমার ছাত্র ছিলে। এটা আমার খুব মজার একটা অভিজ্ঞতা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমি বলে রাখি আমাদের সাথে কিন্তু অনেক শিক্ষক যুক্ত আছেন, আমাদের লাইভটি দেখছেন। তো আমি আশা করি তিতাস স্যার তাই? আপনার এই কথাটি শুনতে পেরেছেন। জি জি ম্যাডাম। আচ্ছা, তো এরপরে আমি চলে যাব ব্রাদার লিওর কাছে। আমি সাত্তার স্যারকে কোয়েশ্চেন করেছিলাম উনি কি কি ফেস করেছেন, কিন্তু ব্রাদার আপনি যখন প্রিন্সিপাল ছিলেন আমার সময়, আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন অ্যাডমিশন টেস্টের সময়। তো ব্রাদার এরকম আপনি যখন অনেক ইন্টারভিউ নেন স্টুডেন্টদের, তো ওই সময় আপনি ইন্টারভিউতে কি সবচেয়ে বেশি অবজার্ভ করেন স্টুডেন্টদের মধ্যে, সেটা আমরা আসলে জানতে চাই আজকে। আহ, আহ, আমি দুইটা স্কুলে কাজ করেছি, সেন্ট গ্রেগরি আর সেন্ট জোসেফ। দুই জায়গাতেই যেটা আমি জানি না অন্য কোনো কোনো জায়গায় আছে কিনা, যে স্কুল প্রধান সরাসরি শিক্ষার্থী সিলেকশনের জন্য প্রাথমিক যে একটা বাছাই প্রক্রিয়া সেটা করতেন। তো সেন্ট গ্রেগরিতে ছিল ওইটা তো আরো বেশি ছোট, ক্লাস 1-এ। আর সেন্ট জোসেফে এসে আমি পেয়েছি ওরা ক্লাস 2 পাস করা। তাহলে আমি আমার আগের মানুষদের কাছে যেটা ধারণা পেয়েছি এবং শিখেছি, যেটা আমরা দেখতে চেষ্টা করতাম ওই সাক্ষাৎকার প্রক্রিয়ায়, এটা এত বেশি বিষয় ছিল না যে শিক্ষার্থীর মেধা কত আছে। আমরা যেটা যাচাই করতে চেষ্টা করতাম যে একটা বিষয়, যে সে এই শিক্ষার্থী সত্যিকার অর্থে ক্লাস 2 এর ছাত্র, সে ক্লাস 3 এ ভর্তির জন্য পরীক্ষা লিখবে। আর দ্বিতীয়টা ছিল ওদের বয়স হওয়ার কথা ক্লাস 1-এ যদি 6 হয়, ক্লাস 2-তে 7, ক্লাস 3-তে তখন 8 প্লাস হইবার কথা। আমরা বিভিন্ন ভাবে প্রশ্ন করে সেইটা যাচাই করতে চেষ্টা করতাম। আশেপাশে কিছু প্রশ্ন থাকতো ওই ছেলেদের মেধার বিষয়ে, কারণ ফারহান নিজেও জানে যে সেন্ট জোসেফে ভর্তির জন্য বাইরে কি পরিমাণ পড়াশোনা করতে হয়। এখন যে কোনো একটা শিক্ষার্থী ওর লেভেলের চেয়ে অনেক বেশি জানতো ওই পর্যায়ে। তো যে জিনিসগুলো মাঝে মাঝে মজার হতো, যে মা বাবা বা তাকে যারা প্রস্তুত করেছে ওই ইন্টারভিউ দেওয়ার জন্য, তারা বলে দিত যে তুমি বলবা যে তুমি ক্লাস 2-এ পড়তেছো, ক্লাস 3 এর জন্য ভর্তি পরীক্ষা লিখবে, আর তোমার বয়স 7 বা 8 বছর যেটা হওয়ার কথা। কিন্তু ওখানে এই বয়সে ছেলেরা তো একটু ওই স্নায়বিক চাপে ভোগে, বিভিন্ন ঘুরিয়ে ফিরছে পেঁচিয়ে প্রশ্ন করলে অনেক সময় বলে দিত যে আমি তো আসলে এখন ক্লাস 3-তে পড়ি। তার মানে আমরা বুঝতে পারছি যে সে
ভর্তি পরীক্ষা লিখবে, অথবা তার বয়স 8 বছর পেরিয়ে গেছে, কিন্তু তাকে শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছিল যে তুমি তোমার বয়স 8 বছর, কিন্তু অনেক সময় সেটা বলতে ভুলে গেছে। এই কিছু জিনিস আমরা দেখতে চেষ্টা করতাম। আর ফারহান যদিও বলছে যে আমার অভিজ্ঞতা এই ছাত্রদের ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে, তা আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলবো যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে এমএড করার জন্য ভর্তি পরীক্ষা লিখি, আমার ভর্তি পরীক্ষায় সিলেক্টেড হয়েছে। আইআর এর 3টা ডিপার্টমেন্ট ছিল তখন, 3টা বা 4টা। একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, শিক্ষা প্রশাসন আর গণিত শিক্ষা। এখন আমার খুব ইচ্ছা ছিল, আগ্রহ ছিল আমি শিক্ষা প্রশাসন নিয়ে পড়বো। এমএড এটা সান্ধ্য ছিল 2 বছরের। আমি যখন পড়াশোনা করছি, আমরা প্রত্যেক রোববার এবং বৃহস্পতিবার বিকেল 5টায় যেতাম, 5টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হইতো, তারপরে ফিরে আসতাম। তো যেদিন আমাদের ওই কে কোন বিভাগে যাবে সেটা বাছাই করার জন্য ইন্টারভিউ হচ্ছিল, আমি ওখানে টিচারদের অনেক কনভিন্স করতে চেষ্টা করছিলাম যে আমি তো একজন হোলি ক্রস ব্রাদার, আমরা স্কুল পরিচালনার কাজে যুক্ত আছি, আমি শিক্ষা প্রশাসন পড়তে চাই। আমি যতই তাদের কনভিন্স করতে চেষ্টা করছি, আমাকে তারা ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বলছে যে আপনাকে ওইটা দেওয়া যাবে না, আপনাকে মাধ্যমিক শিক্ষা ওই নিয়ে পড়াশোনা করতে হবে। আর কি করা যায়, মন খারাপ, শিক্ষা প্রশাসন পাইনি। তারপর যেটা হয়েছে যে আমাদের কিছু অপশনাল সাবজেক্ট ছিল, তখন আমি যারা ইন্টারভিউ যারা নাকি ভালো করতে পারে না, তাদের যে একটা মনোভাব হয়, সেটা অনেক সময় আমরা হয়তোবা উপলব্ধি করতে চেষ্টা করি না বা পারি না, যে ইন্টারভিউতে খারাপ হইলে বা প্রত্যাশিত ফল না পাইলে। এটা বলা যেতে পারে যে আমার ছোট কর্মজীবনের অভিজ্ঞতা। ফারহান কি আছো? আমি মনে হয় তাহলে কি আলাপ চালিয়ে যাব কিনা জানি না। ফারহান শুনতে আমরা মনে পাচ্ছি হয় না। কানেকশন লুজ করেছি ব্রাদারের। উনি আবার আমাদের সাথে যুক্ত হবেন। ধন্যবাদ ব্রাদারকে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আমরা জানি আমরা বর্ষাকালে ঢুকে গিয়েছি অলরেডি। আজ 13ই আষাঢ় 1427 বঙ্গাব্দ। তো এই বর্ষা নিয়ে মান্নাদের গাওয়া একটি গান নিয়ে আসছে আমাদের নটরডেম কালচারাল ক্লাবেরই ফার্স্ট ইয়ারের ছাত্র প্রিয়ন্ত দেব। আমরা তার গানটি শুনে আসি। আমি প্রিয়ন্ত দেব, নটরডেম কালচারাল ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি মান্না দিজির গাওয়া তুমি ছোড়ো না গো, আচ্ছা, আমাদের মনে হয় একটু কানেকশনের সমস্যা হয়েছিল, যার কারণে প্রিয়ন্তর গানটা আমরা আনফরচুনেটলি শুনতে পারছি না। আমরা তার গান নিয়ে আবার আসবো, তাকে বলবো আসতে। তো এবারে আমি চলে যাচ্ছি একটি গেম নিয়ে। আমি চাচ্ছি একটি র্যাপিড ফায়ার রাউন্ড করব। সো ব্রাদার, স্যার এবং ম্যাডাম, আপনার সাথে আমি 6টি কোয়েশ্চেন করব আলাদা আলাদা করে। আপনাকে আমি 5 সেকেন্ড সময় দিব চিন্তা করার জন্য। 5 সেকেন্ডের মধ্যে আপনার মাথায় যা আসবে, এক লাইন অথবা এক ওয়ার্ড হোক, আপনাকে সে অনুযায়ী আমাকে রিপ্লাই দিতে হবে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? একটু একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে না? একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে না ফারহান? না ব্রাদার, কঠিন কিছু না, আমরা অনেক সহজ কোয়েশ্চেনই করব।
তাইলে স্যার, ম্যাডাম, ব্রাদার, আমি শুরু করতে চাচ্ছি। ব্রাদার লিওকে দিয়ে শুরু আজকে করি। সুযোগ পেয়েছে প্রশ্ন করার, সেটা কাজে লাগাচ্ছে। অন্য সময় তো আমরা প্রশ্ন করি না। জি ম্যাডাম, সেটাই। আচ্ছা, আমি শুরু করতে চাচ্ছি ব্রাদার লিওকে দিয়ে। ব্রাদার লিও, স্টুডেন্ট বিহীন, সরি ব্রাদার, আপনার জন্য আমার প্রথম কোশ্চেন হবে, আলাদিনের চেরাগ যদি আপনাকে দেয়া আহ, হতো এবং সেখান থেকে যদি, জি জি ব্রাদার, ওই শব্দ কেটে যাচ্ছে মাঝে মাঝে। ব্রাদার এখন ঠিক আছে? এখন এখন ঠিক, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ব্রাদার, আপনাকে যদি আলাদিনের চেরাগ দেওয়া হতো, সেখান থেকে যিনি এসে যদি বলতো আপনার একটি ইচ্ছা পূরণ করবে, তাহলে সেই ইচ্ছাটা কি হবে? আহ, আমি খুব সুন্দর একটা মৃত্যু চাই। আচ্ছা ব্রাদার, সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। আপনার সম্পর্কে জানে না মানুষ এমন দুটি জিনিস যদি বলতেন। আবার বুঝি নাই। আপনার সম্পর্কে জানে না এমন দুটি জিনিস যদি বলতেন, মানে মানুষ জানে না। হ্যালো। হ্যালো স্পষ্ট ছিল না, প্রশ্নটা বুঝিনি। ব্রাদার, আপনার সম্পর্কে মানুষ জানে না এমন দুটি জিনিস যদি আপনি বলতেন আমাদেরকে। আহ, আমি এক সময় খুব গান শিখার চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি, এই জন্য এখন কেউ গান গাইলে ঈর্ষা লাগে। আর আরেকটা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি ভর্তা জাতীয় খাদ্য খুব পছন্দ করি। ব্রাদার, এরপরের কোনো লাইভ হলে অবশ্যই আপনার গান শোনার চেষ্টা করবো আমরা। ব্রাদার, এরপরের কোশ্চেন আপনার জন্য, আপনি যদি টাইম মেশিন পেতেন, তাহলে আপনি কোন সময়টাতে ফিরে যেতে চেতেন? আমার ছোটবেলায় শিশুকালে ফিরে যেতে চাইতাম। আসলে ব্রাদার, সবাই সেই টাইমটাই ফিরে যেতে চায়। তারপরে ব্রাদার, আপনার মতে সাকসেস আসলে কি? সবচেয়ে ভালো মানুষ। আচ্ছা ব্রাদার, আপনার জন্য কোনটি ইম্পর্টেন্ট, কোয়ালিটি অফ লাইফ নাকি কোয়ান্টিটি অফ লাইফ? কোয়ালিটি অফ লাইফ। আচ্ছা ব্রাদার, এরপরে আপনার কাছে চলে যাব, নিজের সম্পর্কে যদি কখনো বই লিখতেন, তার নাম কি দিতেন? আই লিভড মাই লাইফ। খুবই সুন্দর ব্রাদার, আমরা আসলে খুবই আনন্দিত আপনার এই কোশ্চেন গুলো উত্তর শুনতে পেরে। সো আপনার সাথে আমার কোশ্চেন সেশন শেষ র্যাপিড ফায়ারে। এবার আমি চলে যাব ওবায়দুল সাত্তার স্যারের কাছে। স্যার, আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন জিনিস আপনার সবচেয়ে বিরক্ত লাগে? অহংকার। অহংকার। স্যার, ঘুম না আসলে রাতে কি করেন? মেডিটেশন। মেডিটেশন, খুব সুন্দর উত্তর। স্যার, স্কুল কলেজ লাইফে পছন্দের কোনো মানুষ কি ছিল? স্কুল কলেজ লাইফে পছন্দের মানুষ তো ছিল বলতে, আমাদের যারা শিক্ষক যে তারা ছিলেন, বন্ধু বান্ধব ছিল, সে তো অনেক অনেক বড় লিস্টের। তবে ওই বন্ধু বান্ধব, ওই স্কুল কলেজের যারা বন্ধু বান্ধব, তারা আসলে প্রকৃত বন্ধু বান্ধব আর কি। ওই বন্ধু বান্ধব এটা আসলে আর কখনই পাওয়া সম্ভব হয় না, সেই লিস্টটা অনেক বড়। জি জি স্যার। আচ্ছা স্যার, আপনার যদি কখনো সুযোগ থাকতো কোনো অ্যাক্ট্রেসের সাথে নাচার সুযোগ, তাহলে আপনি কোন অ্যাক্ট্রেসকে বেছে নিতেন? মানে আমার তো এত বড় বিপদে পড়ার কোনো আগ্রহই নাই, সুতরাং ওই রাস্তাতে আমি হাঁটার মধ্যে একেবারেই পছন্দ না, ওই রাস্তাতে আমি যেতেই পারবো না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার প্রিয় ব্যক্তিত্ব? জীবিতদের মধ্যে না, যারা পাস করে গেছেন তাদের মধ্যে। স্যার, জীবিতদের মধ্যে? জীবিতদের মধ্যে হচ্ছে আব্দুল্লাহ আবু সাইদ স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। এই সাথে আপনার রাউন্ডটাও শেষ হলো। এবার আমি চলে যাব মার্লিন ম্যাডামের কাছে।
মার্লিন ম্যাডাম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে ফেমাস কোন সিঙ্গারের সাথে যদি আপনি ডুয়েট করতে পারতেন তাহলে সেই সিঙ্গারটা কে হতো, কার সাথে করতে চেতেন? এখন তো কারো নাম সেভাবে বলতে পারবো না রে। আগের একক হোক এখনের সঙ্গীতই হোক ভালো, ম্যাডাম। একক সঙ্গীতই ভালো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমাদের আমরা কলেজে তো জানি। কলেজে তো ফিলিপ স্যারের সাথে আমাকে গান করতে দেয়, ফিলিপ স্যার লজ্জা পায়। হ্যাঁ, তো এইরকম জি ডুয়েট ম্যাডাম। গেয়ে মজা নেই, তার চেয়ে একক গাওয়া ভালো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এরপরে আমরা চলে যাচ্ছি আপনার কাছে। আমরা তো জানি আপনার হাজবেন্ড ব্যারিস্টার ম্যাডাম, তা আপনি উনাকে অ্যাজ আ ব্যারিস্টার 1 থেকে 10-এর মধ্যে কত মার্ক দিবেন, এবং অ্যাজ আ পার্সন 1 থেকে 10-এর মধ্যে কত মার্ক দিবেন? এই সমস্ত প্রশ্ন করো কেন? হ্যাঁ, অ্যাজ আ ব্যারিস্টার তো আমি তো কোনো মামলা করাই নেই ওনাকে দিয়ে, সুতরাং এটা সঠিক মূল্যায়ন করতে পারবো না, কিন্তু অন্যদের কাছে শুনেছি যথেষ্ট সুনাম। আর অ্যাজ এ পার্সন, জি জি ম্যাডাম, অ্যাজ আ পার্সন। হ্যাঁ সেটা জি। বলতে পারি অনেকটা নারকেলের মতো আর কি। নারকেলের মতো, বাইরেটা অনেক কঠিন কিন্তু ভিতরে সুমিষ্ট জল আছে, শ্বাস আছে, অনেক কিছু আছে। আচ্ছা ম্যাডাম, এরপরে আপনার কাছে আমার কোশ্চেন, কলেজে কোন টিচারের আবৃত্তি সবচেয়ে বেশি ভালো লাগে? দুজনের আবৃত্তি ভালো লাগে, ম্যাডাম তিতাস কে কে? এবং ফয়সাল আজিজ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি চকলেট খেতে অনেক পছন্দ করেন, আপনার ফেভারিট ক্যান্ডি ফ্লেভার কোনটা? আমি ওই যে কোয়ালিটি আছে না, কোয়ালিটি, ওই কোম্পানির ওই জি জি চকলেট গুলো ম্যাডাম। খুব পছন্দ, আর ক্যাডবেরি। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, যদি কখনো মনে করেন যে আপনি ফেমাস হতে পারতেন তাহলে সেটা কিসের জন্য হতেন বলে মনে করেন? সম্ভবত গানের জন্য। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ আপনাকে, আপনার গানের অনেক বড় ফ্যান আসলে নটরডেম কলেজের সকল শিক্ষার্থী, অনেকে কমেন্টও করেছিল। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষেই চলে এসেছি। তো এবার আমি লাস্ট প্রশ্নের দিকে চলে যাব সবার কাছে। তো আমার প্রথম প্রশ্ন থাকবে ব্রাদার লিওর কাছে, যে ব্রাদার, আপনার ফেসবুক প্রোফাইলের বায়োতে লেখা আছে যে টু রোডস ইন আ উডস এন্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেল বাই। এটার ফিলোসফি কি আসলে হিউম্যান লাইফ বা সাকসেসে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে বলে আপনি মনে করেন? আহ, আমি আসলে মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবনেই যে কোনো ঘটনা ঘটুক, প্রশ্ন আসুক, মানুষের উত্তর দুইটার মানে অপশন থাকে, একটা ভালো, একটা কম ভালো, একটা ভালোবাসা সহ, একটা ভালোবাসার বাইরে। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আমি বেছে নেই আমার জন্য, আমি কোনটা বেছে নেই। যদি আমি ভুলটা বেছে নেই তাহলে তার প্রাপ্তি হয়তোবা আশাবাঞ্জক হবে না। যেমন যদি আমি আমার নিজের জীবন দিয়ে দেখি যে আহ, আমি ব্রাদার হয়েছি, ব্রাদার না হইলেও পারতাম, কিন্তু যখন নাকি আমার সামনে এই দুইটা পথ আসছে বা ডাক আসছে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একজন হলি ক্রস ব্রাদার হতে চাই, হয়ে এই জীবনের মধ্য দিয়ে কিছু সেবামূলক কাজ করতে চাই, যেন অন্যদের সাথে অন্যদের জন্য কিছু কাজ করতে পারি। তা আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন যদি প্রাসঙ্গিকভাবে বলি, আজকের প্রেক্ষাপটে যেমন মনে করো সরকার আমাদেরকে অনেক পথ বলে দিচ্ছে যে আমাদের কি করা উচিত বা কি করা উচিত না, নিজেকে সুস্থ রাখার জন্য, অন্যদের সুস্থ রাখার জন্য। আমরা যারা নাকি নিয়ম পালন করছি না, তারা কিন্তু হয়তোবা ভুল পথটা বেছে নিচ্ছি, ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছি। আর যারা পালন করছে তারা নিজের জন্য ভালো সিদ্ধান্ত নিচ্ছে, অন্যকে সাহায্য করছে। তাহলে আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে জীবনে কৃতকার্য হতে চাইলে, সফল হতে চাইলে আমাদের যে একাধিক পথ থাকে, সে পথের ভালো পথটা বেছে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। আর আমার মনে হয় আমি আমার নিজের জীবন দিয়ে সেটা প্রমাণ করছি, জীবন যাপন করছি, আমি এভাবে বলতে চাই। ধন্যবাদ ব্রাদার আপনাকে।
এইবার আমি চলে যাচ্ছি সাত্তার স্যারের কাছে। সাত্তার স্যার, আপনার কাছে আমার লাস্ট অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই যে এখন কোয়ারেন্টাইনে বসে বসে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকের মধ্যে অনেক টেনশন তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে যে ওরা কোনো কিছু করতে পারছে না বা পছন্দের জিনিসও করতে পারছে না, তাদের সেই মেন্টালিটিটা এখন আর পাচ্ছে না। তো স্যার, তাদের সম্পর্কে আপনি কি বলতেন? তারা আসলে কিভাবে তাদের মেন্টাল হেলথটাকে স্টেবল রাখবে, কিভাবে কোয়ারেন্টাইনকে কাজে লাগাতে পারবে? স্যার, আসলে আমাদের আপনার মাইক, জি স্যার। এখন ঠিক জি আছে, এখন শোনা যাচ্ছে তাই জি তো? স্যার। আহ, ধন্যবাদ ফারহান। আমরা আসলে এখন যে সময়টা পার করছি এটা সম্ভবত আমাদের সবার জীবনেই একটা অনন্য একটা অভিজ্ঞতা। ইতিপূর্বে এই ধরনের অভিজ্ঞতা আমাদের কখনো হয়নি। তো সাধারণভাবে আমরা এখন যে অবস্থাটা যাচ্ছি তাতে করে খুব বেশি ব্যস্ত জীবন থেকে আমরা হঠাৎ করে অনেক বেশি অবসরে চলে এসেছি। আমার মনে হয় যে আসলে এই যে অবস্থাটা, এই অবস্থাটারই আমাদের অপরচুনিটি গুলো এখন দেখা দরকার। তার মানে হচ্ছে যে আমরা যখন ব্যস্ত জীবনে থাকি, আমাকে প্রতিনিয়ত ক্লাসে যেতে হয়, আমাকে অফিসে যেতে হয়, দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়, সেরকম একটা সময়তে দেখা যায় যে আমি আসলে আমার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারি না। এখন আমার এটা একটা সুযোগ যে আমি আমার পরিবারকে সময় দিই। তো এবং পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা সময় পাওয়া যায়। দেখা যায় যে আসলে সবসময় আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে তাদেরকে আমরা শিক্ষাদানে ব্যস্ত থাকি, বাসার নিজের সন্তানদেরকে দেখা যায় সময় দিতে পারি না। এখন সেটা সময় সুযোগটা এসছে। একই রকম ভাবে আমার মনে হয় যেটা আমাদের যারা ছাত্রছাত্রী আছে অথবা যে যার অবস্থানে আছে, আমরা সবাই আসলে এই মুহূর্তের যেই অপরচুনিটি গুলো আছে সেগুলিকে যদি আমরা দেখতে পাই, সেগুলিকে যদি আমরা চিন্তা করতে পারি, সেগুলিকে যদি চিনতে পারি এবং সেগুলিকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই সময়গুলিকে আমরা ভালো কাটাতে পারবো। আমার কাছে আরেকটা বিষয় মনে হয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি নিজেরা ভালো থাকতে চাই, তার জন্য সবচেয়ে ভালো থাকার হাইয়েস্ট স্টেট অফ ওয়েলবিং হচ্ছে টু বি ক্রিয়েটিভ। আমি যদি নিজেকে ক্রিয়েটিভ রাখতে পারি তাহলে আমি একটা আনন্দময় সময় অতিক্রম করতে পারি। তো সেই হিসাবে আমাদের মধ্যে যাদের যে প্যাশন গুলো আছে, যদি এরকম হয় যে আমি আবৃত্তি করতে পছন্দ করি, তবে সেক্ষেত্রে আমি আবৃত্তি করব। অথবা যদি এরকম হয় যে আমি গান গেতে পছন্দ করি, তবে আমি গান গাবো। এরকম ভাবে কোনোভাবে যদি আমি আমার যে সার্ভিস সেটা সমাজে পৌঁছে দিতে পারি, তাহলে সেটার মাধ্যমে একদিক থেকে আমি ভালো থাকি, আরেকদিকে অন্য যারা আছে তারাও এটা থেকে উপকৃত হয়। আমার এই সময়টাতে আমি আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজের নামে, ওবায়দুল সাত্তার। তো সেই চ্যানেলটাতে আমি বেশ কিছু মোটিভেশনাল ইউটিউব ভিডিও তৈরি করে সেখানে আমি দিয়েছি। তার মধ্যে একটি হচ্ছে ব্যর্থতার শিক্ষা থেকে কিভাবে সফলকাম হওয়া যায়। তা আসলে আমরা চ্যালেঞ্জিং সময় পার করি না এরকম কিন্তু আমাদের একজন মানুষও নাই। আমাদের সবার জীবনে চ্যালেঞ্জ আসে এবং চ্যালেঞ্জিং জীবন আমাদেরকে, চ্যালেঞ্জিং টাইম আমাদেরকে সবাইকে পার করতে হয়। তো এই সময়টাতে আমাদের কিভাবে কাজগুলি করা উচিত, এই বিষয়টাতে আমি আমাদের ভিডিওগুলিতে আলোচনা করেছি। সংক্ষেপে যদি বলি তবে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যখন যে চ্যালেঞ্জটা সামনে আসবে সেই চ্যালেঞ্জটার অপরচুনিটিগুলিকে আমাদেরকে চিনতে পারতে হবে এবং তার মাধ্যমে আমরা সেই জায়গাগুলিতে কিভাবে আমাদের ইন্টারেস্ট গ্রো করতে পারি সেগুলিকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে আমরা অবশ্যই সফলকাম হতে পারবো। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমরা যদি এখন যে সময়টা পার করছি এই সময়টাতে যে লেজার সময়টা আছে সেটা হচ্ছে আদার দেন মাই রেগুলার সাবজেক্ট, আমি নতুন কিছু একটা যেন আমরা শিখি, প্রতিদিন আমি যেন নতুন কিছু শিখি। এবং এটার জন্য কিন্তু এখন আমাদের একটা অসাধারণ একটা সুযোগ এসছে তথ্য প্রযুক্তির কারণে। আমাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে, আমাদের হাতে ইউটিউব আছে, বিভিন্ন রকম প্ল্যাটফর্মগুলি আছে যার মাধ্যমে আমাদের কাছে প্রচুর ম্যাটেরিয়াল চলে আসে। আমি যদি জাস্ট গুগলে বসে একটা স্মার্ট সার্চ দিতে পারি, তাহলে আমি প্রচুর যন্ত্র জিনিসপত্র পেয়ে যাই যার মাধ্যমে আমি নিজেকে সমৃদ্ধ করতে পারি। তো আমার মনে হয় যে কিউরিয়াসিটি যেটা, এটাকে যদি আমি এখন জাগিয়ে তুলতে পারি,
এবং সেই কিউরিসিটিটাকে যদি আমি ফলো করতে পারি তাহলে আসলে কিন্তু ওয়ান কিউরিসিটি ব্রিংস এনাদার কিউরিসিটি। এবং এইখানে যখন আমি প্রবেশ করি তখন মনে হয় যে জ্ঞানের একটা অসাধারণ একটা সমুদ্রের মধ্যে প্রবেশ করে গেলাম এবং সাঁতরাচ্ছি, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, এটা একটা অসাধারণ একটা অনুভূতি। এবং এই সুযোগটা কিন্তু আমাদের ব্যস্ত জীবনে ছিল না আমাদের হাতে। তা আমার মনে হয় যদি আমরা আমাদের নিজেদেরকে ক্রিয়েটিভলি এঙ্গেজ করতে পারি তাহলে বোর হওয়ার, ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো সময় আমরা পাবো না, বরং আমাদের মনে হবে যে আসলে একটা অসাধারণ একটা সুযোগ পাচ্ছি আমাদের নিজেকে গ্রো করার, এবং এইভাবে আমরা নিজেকে ভালো রাখতে পারবো। আমি যেমন আমার সার্ভিস টুয়ার্ডস দ্য সোসাইটির জন্য আমি ইউটিউবে কিছু মোটিভেশনাল স্পিচ দিচ্ছি, কিছু কাজ করছি। সেরকম ভাবে যেভাবে পারি আমরা যদি কিছু কাজ করি, আমাদের মনে রাখতে হবে যে দিস ইজ ওয়ান লাইফ এবং উই উইল নেভার কাম ব্যাক টু দিস লাইফ এগেইন। উই মাস্ট মেক ইট ইউজফুল, উই মাস্ট মেক ইট পারপাসফুল। এই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে অবশ্যই আমাদের ফ্রাস্ট্রেশনের কোনো সুযোগ নেই, আমরা অবশ্যই আমাদের সমাজকে কন্ট্রিবিউট করতে পারবো। আমার মনে হয় যে এইভাবে যদি আমরা দেখি তাহলে আশা করি আমাদের সময়টা ভালো কাটবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাত্তার স্যার আপনাকে। আপনার উপদেশ আমরা অবশ্যই কাজে লাগাবো। আর যারা আপনার ভিডিও দেখতে চায় তাদের জন্য আমি বলে রাখি, ওবায়দুল সাত্তার স্যারের নামে ইউটিউব চ্যানেল আছে। আপনারা যারা সেই চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন, চাইলে সেখান থেকে আপনি উপদেশ আপনার জীবনে কাজে লাগাতে পারেন। আজকের লাইভের আমরা প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আজকের লাস্ট প্রশ্ন আমি করবো মার্লিন ম্যাডামকে, যে ম্যাডাম, আমরা সবাই আপনাকে নটরডেম কলেজের মার্লিন ম্যাডাম নামে চিনি, কিন্তু একটা কাহিনী আমি শুনেছি হাজী মোহাম্মদ মহসিন কলেজের হেমা মালিনী। তো ম্যাডাম, সেই হেমা মালিনীর কি একটি মজার কাহিনী বলতে পারেন আমাদেরকে? এটা এখানে ব্রাদার লিও আমার চেয়ে কিছুটা সিনিয়র, আর সাত্তার সাহেব 2 বছরের জুনিয়র। তো ওনাদের বোধহয় অভিজ্ঞতা আছে। আগেকার দিনে কলেজগুলোয় না খেতাব দিত, খেতাবের একটা সিস্টেম ছিল। সাত্তার ভাই যেহেতু নটরডেমে খেতাব ছিল না, ব্রাদার জানেন কিনা জানি না, আমি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে পড়েছি। নটরডেমে আমার খেতাব ছিল কিন্তু ম্যাডাম। তাই নাকি? কি খেতাব ছিল? ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। তো হ্যাঁ, আমার খুব প্রিয় নায়িকা ছিলেন হেমা মালিনী। তো আমার ভাগ্যে এই খেতাবটা জুটেছিল। তখন তো আর এত মানে বিশাল বপুর অধিকারিণী ছিলাম না, চুল টুলো অনেক ছিল মাথায়, অনেক ছিল। যাই হোক, তুমি এই খবরটা জেনে গেছো, এখন তো অনেকেই বোধহয় জেনে গেল। তো মহসিন কলেজ না, খালি আমার আসলে প্রাইমারি স্কুলের পরে যখন খাস্তাগির স্কুলে গেলাম, পুরো ডে শিফটে আর কোনো খ্রিস্টান স্টুডেন্ট ছিল না। মহসিন কলেজে যখন গেলাম, আমি যাওয়ার 2 বছর আগে একটা খ্রিস্টান নিয়ে পাশ করে গেছে, কিন্তু তখন ইন্টারমিডিয়েট ডিগ্রি কোথাও কোনো খ্রিস্টান ছেলে বা মেয়ে ছিল না। অনার্স যখন পড়তে গেলাম চিটাগাং কলেজের ইতিহাসে নাকি আমি প্রথম খ্রিস্টান যে বাংলায় অনার্স পড়তে গিয়েছি। আর চিটাগাং ইউনিভার্সিটি তো শুনেছি একই কথা। এটা কিন্তু তাইলে আমার একটা রেকর্ড। বাংলা বিষয় নিয়ে খ্রিস্টানরা নাকি বেশি একটা পড়তো না চিটাগাঙ্গে, যা দেখা গেল। তো ওই ফার্স্ট ইয়ারে যখন ছিলাম ইন্টারমিডিয়েট, ওই শিক্ষা সাংস্কৃতিক সপ্তাহ, অনেকগুলো পুরস্কার জুটে গেল। তা মা আমাকে খুব ভালো কোয়ালিটির 2 প্যাকেট চকলেট দিলেন। মা ছিলেন সেন্ট মেরি স্কুলের হেডমিস্ট্রেস। বললেন, তোমাকে কিন্তু তোমার বন্ধু বান্ধবরা ধরবে যে মিষ্টি খাওয়াও। তো তোমরা তো 120 জন আছো এখানে, তার চেয়ে বেশি আছে, এক একটা প্যাকেটে এই চকলেট খেতে দিও। ক্লাসে গিয়ে দিলাম সবাইকে, সবাই তো খুব খুশি, খায় আর কাগজগুলো ক্লাসরুমে ফেলছে। যে দেখলাম কাগজ ক্লাসরুমে ফেলছে, এই তোলো, এগুলো কি? সব তুলে বাইরে ফেলো, এখানে নিজের ক্লাস ময়লা করছে কেন? বলার পরে খেয়াল হলো এইখানে এরা সিগারেট খায়, পলিটিক্স করে, জ্বালো আগুন জ্বালো স্লোগান দেয়। এদেরকে আমি বলছি, কো এডুকেশন তো মহসিন কলেজে, তো বলছি কাগজ তুলে বাইরে ফেললো। এখন যদি ওরা না শুনে আমার কথা, আমার তো অপমান হলো। কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম
ওরা লজ্জিত হয়েছিল এবং কাগজগুলো তুলে বাইরে ফেলেছিল। তো সেদিন থেকে আমার আরো সাহস হলো। মা যে বলতেন যে সঠিক পথে থাকো, তখন তোমার সাথে তুমি মানুষ পাবে, তোমাকে অমান্য কেউ করবে না। আর ফাদার বকুলের কাছে পরবর্তীতে একটা জিনিস শিখেছিলাম, ইফ ইউ কিপ রুলস, রুলস উইল সেভ ইউ। নিয়ম যদি তুমি মানো, নিয়মই তোমাকে রক্ষা করবে। তো সেদিন ওরা মহসিন কলেজে ভালো অভিজ্ঞতা হয়েছিল, আমার কথা শুনেছিল, নিজের ক্লাসরুম পরিষ্কার রেখেছিল। ধন্যবাদ মার্লিন ম্যাডামকে এই ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সেই সাথে আমরা আজকের অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মার্লিন ম্যাডামকে, সাত্তার স্যারকে, ব্রাদার লিওকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব আগামী সপ্তাহ শনিবারে ঠিক একই সময় 8:30টায়। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, আজকে তাই শেষ করছি। কালচারাল ক্লাবকেও ধন্যবাদ এত কালচারাল সুন্দর ক্লাবকেও ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর উদ্যোগের জন্য। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ব্রাদার কিছু